আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। নতুন বাংলাদেশ গড়তে গণপরিষদ নির্বাচনে নতুন সংবিধান চায় জাতীয় নাগরিক পার্টি। দলের আত্মপ্রকাশের পর জাতীয় স্মৃতিসৌধ ও রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার কবর জিয়ারত করেন নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসাথে হতে পারে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচি হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতারা। এরপর রায়ের বাজার বদ্ধভূমিতে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ ১৩১ জনের কবর জিয়ারত করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করাই এখন জাতীয় নাগরিক পার্টির প্রধান কাজ বলে জানান দলটির শীর্ষ নেতারা। একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ৭১-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। নতুন বাংলাদেশ গড়তে নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তার কথা জানান এনসিপির আহ্বায়ক। গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি এবং এই দাবির এটার ফলেই কেবলমাত্র আমাদের যেই পুরানো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। কবর জিয়ারত করতে এসে শহীদদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, শেখ হাসিনার বিচার ও ফাঁসির আগ পর্যন্ত কেউ যেন নির্বাচন দাবি না করে। শহীদ পরিবারের যেই আকুতি, শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, আমরা সেটাই সরকারের কাছে বারবার ব্যক্ত করছি যে এই শহীদ পরিবারের এই যে এখনের যে কান্না, এটা ক্রোধে পরিণত হবে খুব শীঘ্রই। আওয়ামী লীগের এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃশ্যমান বিচারের মধ্য দিয়ে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত না হলে সরকারের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেন নাগরিক পার্টির নেতারা। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ। পরিবারকে কাছে পেয়ে মানসিকভাবে ভালো থাকায় তার শারীরিক সুস্থতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.জেড.এম. জাহিদ হোসেন। লন্ডনে সাংবাদিকদের তিনি জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরামর্শে বেগম জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসকের অনুমতি পেলে শিগগিরই তিনি দেশে ফিরে যাবেন বলেও মন্তব্য করেন ডক্টর জাহিদ হোসেন। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে ২৪ জানুয়ারি তারেক রহমানের বাসায় যান বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক। এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছে এবং প্রতি সপ্তাহেই ওনারা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন এবং বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে ওনার চিকিৎসা যাতে উনি আরও সুস্থতা বোধ করেন সেজন্য ওরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। খালেদা জিয়া পরিবারের সদস্যদের কাছে পেয়ে আগের থেকে অনেকটা সুস্থ বলেও জানান ডাক্তার জাহিদ। দীর্ঘদিন পরে প্রায় ৬.৫-৭ বছর হয়ে গেছে, প্রায় ৭ বছর পরে উনি ওনার ছেলে এবং ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিণী শামেলা রহমান এবং জাহিয়া রহমান, ওনাদের ২ মেয়ে এবং জনাব তারেক রহমান এবং জুবাইদা রহমানের অত্যন্ত যোগ্য সন্তান ব্যারিস্টার জাইমা রহমান, তাদেরকে সাথে পেয়ে মানসিকভাবে অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছেন এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে।
বেগম জিয়ার দেশে ফেরা চিকিৎসকদের উপর নির্ভর করছে বলে জানান তিনি। এবং উনি যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে অনুমতি দিবে যাওয়ার জন্য, তখনই উনি বিদেশ থেকে থাকার মানুষ উনি নয়। কারণ আগেও দেখেছেন সরকার বিদেশে পাঠাতে চেয়েছে, জোর করে উনি আসেন নাই। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থাইটিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জাহিদ রহমান, RTV। গুমের সঙ্গে জড়িতদের দায় ব্যক্তির নিজের, তাই কোনো বাহিনীর আতঙ্কিত হওয়ার সুযোগ নেই, এমনটা বললেন গুম তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কাজের অগ্রগতি জানাতেই দুপুরে গুম কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিচারের মাধ্যমে বাহিনীগুলো পরিশুদ্ধ হবে। বগুড়া পুলিশ লাইন সহ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম আরও কয়েকটি গোপন বন্দিশালা পাবার কথা জানান গুম কমিশনের চেয়ারম্যান। জমা পড়া ১৭৫২টি অভিযোগের মধ্যে ১,০০০টির তদন্ত সম্পন্ন হয়েছে জানিয়ে এখনও গুম থাকা ৩৩০ জনের ব্যাপারে অনুসন্ধান চলছে বলে জানান সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। দরকার হলে আমরা আইনের সংশোধনের জন্য বলবো, ওটা আমাদের ফাইনাল রিপোর্টে আসবে। একটা ইন্টারভিউ রিপোর্ট দেবো আমরা, দ্যাট ইজ আন্ডার প্রিপারেশন, ওইটা হোপফুলি ইন দ্য মান্থ অফ মে 2025, এবং ফাইনাল রিপোর্ট দেবো আমরা by December 2025. চট্টগ্রামে তারাবির নামাজ শেষে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছেন। এই সময় পাল্টা গুলিতে ৫ জন এলাকাবাসী আহত হন। সোমবার রাতে সাতকানিয়ার ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, কাঞ্চনার নিজাম নামের এক রাজনৈতিক কর্মী গত ৫ আগস্টের পর মধ্যপ্রাচ্য থেকে দেশে আসেন। তিনি এলাকায় চাঁদাবাজি, ডাকাতি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। সোমবার রাতে নিজাম কয়েকজন সহযোগী নিয়ে ছনখোলায় গেলে মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দেওয়া হয়। এই সময় নিজাম এলাকাবাসীর উপর গুলি চালান। এই সময় ৫ জন গুলিবিদ্ধ হয়। পরে এলাকাবাসী নিজাম ও তার সহযোগীদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে নিজাম ও ছালেক নামে ২ জন মারা যান। সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ের ২ আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় রূপসী চাকমা নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে পানছড়ির দুর্গম দক্ষিণ দুদকছড়ার হাতিমারা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রূপসী ওই এলাকার হেমন্ত চাকমার স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল থেকে পানছড়ির উত্তর দুদকছড়ায় দুর্গম এলাকায় পাহাড়ের ২ আঞ্চলিক সংগঠন UPDF ও সন্তুল আর্মা JSS এর মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় নিজের ঘরে কাজ করছিলেন রূপসী চাকমা। হঠাৎ একটি বুলেট ছিটকে এসে তার মাথায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঝিনাইদহে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে চরমপন্থীরা। জেলার শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে বিক্ষিপ্ত সহিংসতা হচ্ছে। শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা ও চরমপন্থীদের দায় স্বীকার জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঝিনাইদহ প্রতিনিধি শিবলু জামানের তথ্য চিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নে গত ২১ ফেব্রুয়ারি রাতে একসঙ্গে ৩ জনকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর হোয়াটসঅ্যাপে খুদে বার্তায় দায় স্বীকার করে বিবৃতি দেয় একটি চরমপন্থী সংগঠন। এরপর নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চরমপন্থী সংগঠনের মধ্যে চরম বন্দুকযুদ্ধ হয়। এই বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয় এবং একাধিক আহত হয়। তা আমরা চাই না, আমরা এই রক্তক্ষয়ী সংঘর্ষ চাই না। আর কত? ৩ জন ব্যক্তি খুন হয়েছে দুর্বৃত্তদের হাতে। বিশেষ করে জেলার শৈলকুপা ও হরিণাকুণ্ড উপজেলায় সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। দলীয় কুন্দল চরমপন্থী সংগঠনের কার্যক্রম শুরুর চেষ্টা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। এদিকে হত্যায় জড়িতদের গ্রেফতারের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার কথা জানায় পুলিশ। যে হত্যার যে মোটিভ এবং হত্যার যে কারণ, এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্টটা আসার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং কিভাবে কোথায় কী গুলিতে নিহত হয়েছে বা কোন গুলিতে নিহত হয়েছে সে সম্পর্কে আমরা আরও জানতে পারবো। জনমনে আতঙ্ক কাটাতে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সবার। নাদিরা সুলতানা, RTV। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর মারধরের অভিযোগে
পুরান ঢাকার যুবদল নেতা শহীদুল ইসলামের বিরুদ্ধে। সোমবার মধ্যরাতে রাজধানীর ধোলাইখাল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে নির্মাণাধীন ঢালাইয়ের উপরে পা দেন ওই শিক্ষার্থী। এতে স্থানীয় এক লোকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবদল নেতা শহীদুল ইসলামের নেতৃত্বে স্থানীয় লোকজন শিক্ষার্থীকে মারধর করে। পরে তার সহপাঠীদের খবর দিলে 4 শিক্ষার্থীকে মারধর করে একটি ক্লাব ঘরে আটকে রাখে স্থানীয় লোকজন। পরে ওই শিক্ষার্থীদের উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। এদিকে এই ঘটনা ফেসবুকে ছড়ানোর পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাবটি ভাঙচুর করে। এই সময় শিক্ষার্থীরা ওই নেতাকে ধরতে রাতভর সেখানে অবস্থান করে। পরে শেষ রাতে অভিযুক্ত যুবদল নেতার দ্রুত বিচারে প্রক্টর ও প্রশাসনের আশ্বাসে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। মানে কথা কাটাকাটি হয়েছে কোনো একটা ইস্যু নিয়ে, তারপর তার আটকে মারধর করছে। ও একাই ছিল তখন। তারে যখন মারধর করে তখনও ফোন দিলে ওর বন্ধু বান্ধব সহ বেশ কয়েকজন যায়। তখন তারা মানুষ শুনতে পাইছি যে যুবদলের মেহেদি হাসান নামের এক নেতার নেতৃত্বে নবাবপুরের ব্যবসায়ী তারা প্রায় 150 থেকে 200 মানুষ ওইখানে হামলা চালায়। স্ল্যাবের পাড়া দিলে প্রতিক্রিয়া দিলে তাই থেকে এসে তাই বলে একজনের মারতে হবে স্ল্যাবে পাড়া দিছে বলে। শুনতে পাই যে আমাদের একজন ভাইরা ওরা আটকে রাখছে, ওর নাম হাবিব। পরে আমরা গেছি ওরা ছুটাইতে, ওইজন ছুটাইতে যাই প্রথমে ওরা স্থানীয়রা কাচের বোতল ছুঁড়ে মারছে, আমার পা কাটছে, আমাদের কয়েকজন পা কাটছে, তারপরে কয়েকজন কাটকে ওরা মারছে। মহল্লা একটা আতঙ্ক হয়ে গেছে যে কোন সময় কোন দুর্ঘটনা ঘটে আমরা কি ওই ঘুমাইতাছি, সবাই জাগ্রত। আবার হন ওইদিকে কি ওরা যাইতে দেন, আমার বাচ্চা পাইতাছি না, 5 বছরের ছেলে। জামালপুরে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে। ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রথমে শুধুমাত্র বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকলেও সকাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, বাসে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং বাস শ্রমিকের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। এর আগে জামালপুরে রাজীব বাস সার্ভিস বন্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকের সঙ্গে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ওই ঘটনার প্রতিবাদে বাস ধর্মঘট ডাক দেয় পরিবহন শ্রমিক ইউনিয়ন। গাজীপুরের নতুন বাজার এলাকায় তাকুয়া পরিবহনের বাসে তুলে লিটন মিয়া নামে এক অটোরিকশা চালকের হাত ও পায়ের রক কেটে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 4 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। সকাল 7:30 থেকে 4 ঘন্টা মহাসড়কের নতুন বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের 2 পাশে যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সোমবার মহাসড়কের মাস্টারবাড়ি এলাকার সড়কের পাশে লিটনের অটোরিকশা পার্কিং করা ছিল। তাকুয়া পরিবহন তার রিকশার লুকিং গ্লাস ভেঙে ফেলায় ওই পরিবহনের শ্রমিকের সঙ্গে তার তর্ক হয়। পরে লিটনকে বাসে তুলে নিয়ে হাত ও পায়ের রক কেটে হত্যা করে মহাসড়কের নতুন বাজার এলাকায় ফেলে রাখা হয়। তারা হেল্পার অপারেটর সবাই মিললে আমার স্বামীর এখানে হত্যাই করা হয়। হাতের রক কাটে, গলা কাটে, ট্যাঙ্গের রক কাটছে, কাটতে পরে এই জায়গা জীবন এই জায়গায় শেষ হয়েছে। 4-5 জনে তারা অটো ড্রাইভাররা টান্দা তুলে ফেলাইছে, তুলে হাইরা এই মাস্টার বাড়ির থেকে এখানে আসা পর্যন্ত এইটুকের ভিতরে মৃত ফেলাইতে হয়ে গেছে। এই বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হানুল ইসলাম আকন্দ। রায়হান, শ্রমিক হত্যায় জড়িতরা গ্রেফতার হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। মহাসড়কের শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী নতুন বাজার এলাকায় গতকাল রাত 8:30টার দিকে অটো চালক লিটন মিয়াকে তাকুয়া পরিবহনের বাস থেকে হাত ও পায়ের রক কেটে নতুন বাজার এলাকায় ফেলে যায়। এই ঘটনার প্রতিবাদে এবং হত্যা মামলার দাবিতে আজ সকাল 7:30 থেকে বেলা 11:30 পর্যন্ত স্থানীয় অটো চালকরা প্রায় 2 থেকে 3 শতাধিক অটো চালকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এই ঘটনায় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চালক, যাত্রী এবং স্থানীয় এবং আশপাশের পোশাক শ্রমিকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।
আপনি জানেন যে গতকালকে এই সরকারি 2 কিলোমিটার দূরে মাস্টারবাড়ি এলাকায় অটো রিক্সা চালক লিটন মিয়ার অটো রিক্সাটি মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল। তাকুয়া পরিবহন যাওয়ার সময় ওই রিক্সার লুকিং গ্লাস ভেঙে ফেলায় অটো রিক্সা চালক লিটন মিয়া তার কারণ জানতে চাইলে তাকুয়ার স্টাফরা তাকে টেনে তাকুয়া পরিবহনে উঠায়। তার 2 কিলোমিটার দূরে নতুন বাজার এলাকায় নিয়ে আসে তাকুয়ার পরিবহনের ভিতরেই তাকে হাত এবং পায়ের রক কেটে হত্যা করে লাশ এই নতুন বাজার রেখে ফেলে যায়। এই ঘটনায় আজ সকাল 7:30 থেকে বেলা 11:30 পর্যন্ত 4 ঘন্টা স্থানীয় বাসিন্দা এবং অটো চালকরা সড়ক অবরোধ করে তার হত্যার বিচার দাবি করে। হারিয়া রায়হান, আপনাকে ধন্যবাদ। রমজানের শুরু থেকেই বেড়েছে প্রয়োজনীয় সব পণ্যের দাম। লেবু, বেগুন, শসা, কাঁচামরিচ থেকে শুরু করে সব পণ্যের দাম আকাশচুম্বী। রাজধানীর বাজারগুলোতে প্রতি পিস লেবু 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন প্রতি কেজি 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। সেই সাথে দাম বৃদ্ধি পিছিয়ে নেই ক্ষীরা, টমেটো, গাজর সহ বিভিন্ন পণ্যের। এদিকে গেল 3 মাস সয়াবিন তেলে কৃত্রিম সংকটে দিশেহারা সাধারণ মানুষ। দোকানিদের অভিযোগ, সরবরাহ সংকট ও বেশিতে কেনায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। কয়েক দফা দাম বাড়ার পর অবশ্য বাড়তি দামে এখন স্থিতিশীল চালের বাজার। ভোজ্য তেল সরবরাহে কিছু সমস্যা থাকলেও শাকসবজির দাম বাড়েনি বলে জানিয়েছেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকওয়াত হোসেন। সকালে সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে এসব কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে, সরবরাহে কোনো ঘাটতি নেই। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময় পণ্য খালাস না করলে 3 গুণ জরিমানা গুনতে হবে। গেল ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া MV আল বাখেরা সারবাহী নৌযানে দুর্ঘটনায় নিহত 6 জন শ্রমিকের পরিবারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে 2 লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে 3 লাখ টাকার চেক দেওয়া হয়। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। সংকটে হাল ধরে দেশের বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে সরকার। তারই অংশ হিসেবে দেশে ইলন মাস্কের স্টারলিংক চালু করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা বাংলাদেশে স্টারলিংক চালু করতে মাস্ককে প্রস্তাব পাঠিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি বলেছেন, স্টারলিংক চালু করার মূল কারণ ইন্টারনেট অনলাইন সেবা বন্ধ করার ব্যবসা চিরতরে রোধ করা। যে কোনো আন্দোলন দমনে করতে ইন্টারনেট বন্ধ করা স্বৈর শাসকদের একটি প্রিয় হাতিয়ার, যে কারণে লাখ লাখ ফ্রিল্যান্সাররাও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রযুক্তি খাতের ব্যক্তিরা বলছেন, স্টারলিংক বাংলাদেশে এলে গ্রাম বা দুর্গম এলাকাও খুব সহজে উচ্চ গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ফলে ফ্রিল্যান্সিং সহ সরকারি বেসরকারি ইন্টারনেট ভিত্তিক কাজ করা সহজ হবে। দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টারলিংক। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের সামরিক সহায়তা প্রদান সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর এই সিদ্ধান্ত নেন তিনি। সাময়িক এই অস্ত্র সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প জানান, যতক্ষণ না ইউক্রেনের নেতারা শান্তির প্রতিষ্ঠায় সদিচ্ছা দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সকল সামরিক সহযোগিতা বন্ধ থাকবে। এছাড়া শুরু থেকে ওয়াশিংটনের সহযোগিতার জন্য জেলেনস্কির আরও কৃতজ্ঞ হওয়া উচিত বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের বিপরীতে পাল্টা পদক্ষেপ গ্রহণ করল চীন। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনের বাজারে যুক্তরাষ্ট্রের কৃষিজাত পণ্যের উপর 15% ও অন্যান্য পণ্যের উপর 10% শুল্ক আরোপ করেছে চীন। এছাড়াও চীনে যুক্তরাষ্ট্রের বায়োটেক ফার্ম ইলুমিনার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে নতুন শুল্ক আরোপ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই শুল্ক বাড়ানোর পাল্টা এই সিদ্ধান্ত নিল চীনের বাণিজ্য মন্ত্রণালয়। সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন এই বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য শুভকর নয় বলছেন বিশেষজ্ঞরা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।